হ্যালো সবাইকে, আমি অনির্বাণ আছি তোমাদের সাথে। আজ ক্লাস 10-এর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। যারা গত ক্লাসের ভিডিওটা তোমরা দেখেছো তারা জানো যে আমরা নতুন সামাজিক ইতিহাস এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, যা ক্লাস 10-এর ইতিহাসের প্রথম অধ্যায়ের একদম প্রথম টপিক। আর আজকে আমরা কিন্তু আলোচনা করব ঠিক তার পরের টপিকটা, অর্থাৎ খেলার ইতিহাস। খুব গুরুত্বপূর্ণ এই টপিকগুলো, এবং তোমরা যদি একটু ভালো করে মাথা ঠান্ডা করে যদি পুরো ক্লাসটা দেখো, শুধুমাত্র এই ক্লাস দেখার মাধ্যমেই কিন্তু, বইটা না পড়েই তুমি কিন্তু এই বিষয়ে অনেকটা নোটস লিখে ফেলতে পারবে। এতটাই সহজ করে আমি আলোচনা করছি এবং বুঝিয়ে দিচ্ছি। যারা গত ক্লাসটি দেখেছো তারা বুঝতেই পেরেছো যে কতটা সহজভাবে আমি তোমাদের বুঝিয়েছিলাম। তো যারা দেখোনি গত দিনের ক্লাসটা, তারা এই চ্যানেলটাতেই যাও, ভিডিও সেকশানে, সেখানে আগেই দেখো একদম। এটা তো প্রথম ভিডিও থাকবে, এর আগের যে ভিডিওটা সেটাই দেখবে, ওই নতুন সামাজিক ইতিহাসের কিন্তু ভিডিও। তো কথা বেশি না বলে তাহলে আমরা টপিকে চলে আসি। দেখো, বিষয়টা হচ্ছে এই যে ইতিহাস, তোমাদের যদি আজ প্রশ্ন করি যে ইতিহাস মানে তোমরা কি বোঝো। দেখো, ইতিহাস মানে কিন্তু তোমরা অনেকেই বলবে যে প্রাচীন যুগের যা কাহিনী বা যা কিছু ঘটনা ঘটে গিয়েছে সেই বিষয়গুলোকেই ইতিহাস বলে। এবার যদি তোমাদের প্রশ্ন করা হয় যে তোমরা ইতিহাসে কি ধরনের কাহিনী বা কি ধরনের ঘটনা পড়ো, তাহলে কিন্তু তোমাদের উত্তর হবে যে রাজা মহারাজাদের কাহিনী তোমরা পড়ো, তোমরা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্ম ইত্যাদি বিষয় পড়ো। ভালো করে একটু মাথা ঠান্ডা করে বুঝলে তোমরা দেখবে এই সব কিছুই কিন্তু উচ্চ শ্রেণীর ইতিহাস, অর্থাৎ রাজা মহারাজা এবং সেই দেশটি বা সেই রাজ্যটির যে হায়ার সোসাইটি, তাদেরকে ঘিরেই কিন্তু ইতিহাস। কিন্তু তোমরা ক্লাস 10-এর একদম শুরুতে যে ইতিহাসের মুখোমুখি হবে, সেই ইতিহাস হচ্ছে নিম্নবর্গের ইতিহাস বা সাধারণ মানুষের ইতিহাস। এখানে রাজা মহারাজা, মন্ত্রী, রাজনীতি, অর্থনীতি থেকে অনেকটা দূরে সরে এসে নিচ থেকে কিন্তু ইতিহাসটিকে দেখা হচ্ছে। অর্থাৎ এই ইতিহাসে স্থান পেয়েছে সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের খাদ্যাভ্যাস, তাদের ধর্ম, সংস্কৃতি ইত্যাদি। এই নিয়েই আমরা আলোচনা করছি এখন। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে খেলার ইতিহাস, অর্থাৎ আমরা যে খেলাধুলা করি, আমাদের দেশে বা রাজ্যে যে খেলাধুলা হয়, সেটিও কিন্তু ইতিহাসেরই অংশ। তো ভালো করে মন দিয়ে জিনিসটা বোঝো। যদি পারো তাহলে একটা খাতা বা ছোট নোটবুক টাইপের কিছু কাছে রাখো। যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট, তো সেক্ষেত্রে তোমরা লিখে নিতে পারো। চলো দেখো, খেলার ইতিহাস। প্রাচীন গ্রিসে 776 খ্রিস্টপূর্বে অনুষ্ঠিত অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলার যে ঐতিহ্য শুরু হয়েছিল, আজ তার সাথে যুক্ত হয়েছে ক্রিকেট, ফুটবল, হকি, গলফ, টেনিস, পোলো প্রভৃতি। অর্থাৎ একটা জিনিস তোমরা এই লাইন থেকে বুঝতে পারছো যে এই খেলাধুলা এর প্রাচীনতম প্রমাণ কিন্তু আমরা মূলত পাই তাহলে গ্রিসে। কোন সময়? সেই 776 খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু খ্রিস্টাব্দ না, এটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দ। মানে যেদিন থেকে বা যে বছর থেকে সাল গণনা শুরু হয়েছে তার আগে, তার 776 বছর আগে, সেই সময় কিন্তু গ্রিসে অলিম্পিক যে ক্রীড়া প্রতিযোগিতা হতো, সেখান থেকেই শুরু এই খেলাধুলা। যেই খেলাধুলা বর্তমানে কোথায় এসে ঠেকেছে? ক্রিকেট, ফুটবল, হকি, গলফ, টেনিস, পোলো প্রভৃতিতে। 20 শতকের শেষ 3 দশক ধরে এই সমস্ত খেলা সম্পর্কে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে, খেলাধুলার ইতিহাস চর্চা, সেটি নামেই পরিচিত। অর্থাৎ এই যে খেলাধুলা, এ নিয়েই যা ইতিহাস চর্চা, সেটাকেই কিন্তু খেলার ইতিহাস চর্চা বলা হয়। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন কোনো ওয়ার্ল্ড কাপ খেলা হয়, ফুটবল বা ক্রিকেট ইত্যাদি, যেহেতু আমাদের দেশে আমরা সাধারণ মানুষ, আমরা মূলত ক্রিকেট এবং ফুটবল নিয়েই আলোচনা করি, তাই জন্য আমি এই দুটো খেলার উদাহরণ নিচ্ছি।
দেখবে টিভিতে বিভিন্ন ক্রীড়া বিশেষজ্ঞ তারা কিন্তু আলোচনা করেন যে পূর্বে কি কি ঘটনা ঘটেছিল, কোন স্টেডিয়াম কোন দলের পক্ষে ভালো, কোন স্টেডিয়ামে কোন দলের কতগুলো উইকেট রয়েছে, কোন মানুষটি কাদের বিরুদ্ধে কতগুলো উইকেট নিয়েছে, তার মোট রানের সংখ্যা কত। এই যে ক্রীড়া বিশেষজ্ঞরা যারা পূর্ব দিনের বিভিন্ন রেকর্ড তারা মনে রাখে, তারাও কিন্তু এক প্রকার ক্রীড়া ঐতিহাসিক। তো এগুলো হচ্ছে খেলাধুলার ইতিহাস। তো আধুনিক ইতিহাস চর্চায় এই খেলাধুলার তাহলে গুরুত্ব কী? তোমাদের মনে আসতে পারে যে এই ইতিহাস আমরা পড়বো কেন, এটি পড়ে আমাদের কি লাভ হবে। দেখো, খেলাধুলা হলো মানুষের সংস্কৃতির অঙ্গ। খেলার মধ্যে দিয়ে কোনো কোনো দেশের ঐতিহ্যকে খুঁজে পাওয়া যায়। মানুষের সাথে বৃহত্তর সমাজের সম্পর্ক খেলার মাধ্যমেই কিন্তু ফুটে ওঠে। খেলার মাধ্যমে জাতীয়তাবাদ বা ঔপনিবেশিক সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। খেলাধুলার মধ্য দিয়ে শরীর এবং মনের বিকাশ সম্ভব হয়। অর্থাৎ বুঝতেই পারছো, খেলা কিন্তু শুধু খেলা নয়, খেলার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। সেখানে যেমন ঔপনিবেশিক সংস্কৃতি, জাতীয়তাবাদ ইত্যাদি লুকিয়ে থাকে, সেই খেলার মধ্যে লুকিয়ে থাকে বন্ধুত্ব কিংবা মানুষের শরীর গঠনের প্রক্রিয়া। এছাড়াও বিভিন্ন দেশে কি সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু অনেকটাই বোঝা যায় তাদের প্রচলিত খেলাগুলোর মাধ্যমে। ঐতিহাসিক গ্রান্ট জার্ভিস তার রচিত স্পোর্টস কালচার অ্যান্ড সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাকশন গ্রন্থে ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে খেলার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। 1982 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রির মাধ্যমে খেলার ইতিহাস চর্চার সাংগঠনিক ভিত্তি রচিত হয়। দেখো, এগুলো কিন্তু তোমরা একটু নোটপ্যাডে লিখে নিতে পারো যে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্ট হিস্ট্রি প্রতিষ্ঠানটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 1982 খ্রিস্টাব্দে। 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ক্যালকাটা ক্রিকেট ক্লাব ছিল ভারতের প্রথম ক্রিকেট ক্লাব। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। শুধুমাত্র পড়াশোনার জন্যই গুরুত্বপূর্ণ নয়, যারা ইতিহাস জানতে চাও, যারা খেলাধুলা নিয়ে চর্চা করো, তাদের জন্যও কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ যে ক্যালকাটা ক্রিকেট ক্লাব কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে। 19 শতকের গোড়ায় ব্রিটিশ বাসিন্দারা কলকাতায় ফুটবল খেলার সূচনা করে। তাহলে এই যে ফুটবল খেলা সূচনা কারা করে? ব্রিটিশ বাসিন্দারা। এরপর ভারতীয়দের মধ্যে ফুটবল এবং ক্রিকেট খেলা জনপ্রিয় হয়ে ওঠে। এইসব খেলার মধ্য দিয়ে বিদেশি শাসনের সঙ্গে সহযোগিতা এবং সংঘাতের ছবি ফুটে ওঠে। ভারতীয় ক্রিকেট এবং ফুটবল দলগুলি শ্বেতাঙ্গ শাসকদের সঙ্গে প্রতিযোগিতায় নামে। অর্থাৎ বর্তমানে দেখবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ক্রিকেট খেলা হয়, তা কি শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে? সেখানে কত রকমের লড়াই হয়, মানে সেই যে 11 জন মাঠে খেলে, সেটি বাদ দিয়ে আমাদের ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে কত রকমের বাকযুদ্ধ হয়। ফোনের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভিতে কত রকমের লড়াই চলে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে এই শ্বেতাঙ্গ শাসক অর্থাৎ সাদা চামড়ার যে শাসক, তাদের বিরুদ্ধে আমরা প্রতিযোগিতায় নেমে পড়ি। কিসের মাধ্যমে? খেলার মাধ্যমে। খেলাই কিন্তু হয়ে ওঠে আমাদের অস্ত্র। এক্ষেত্রে 1911 খ্রিস্টাব্দটি খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে মনে রাখবে। যারা ভবিষ্যতে ইতিহাস নিয়ে এগোবে, কিংবা তোমরা যতদিন ইতিহাস তোমাদের সাথে থাকবে ততদিন কিন্তু এই 1911 খ্রিস্টাব্দ তোমাদের বারবার পড়তে হবে। এই সালটা খেলার জন্য খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণভাবে ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তৈরি হওয়া মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল দল ইংরেজ সৈন্যদের নিয়ে তৈরি হওয়া ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলের বিরুদ্ধে খেলায় অবতীর্ণ হয়। তাহলে খেলাটা কবে হয়েছিল? খেলাটা হয়েছিল কিন্তু 1911 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? ভারতের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, যা এখনও আছে, তাদের সাথে হয়েছিল ইংরেজ সৈন্যদের নিয়ে তৈরি একটি দল, যার নাম ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এটি কবে প্রতিষ্ঠিত হয়, লিখে রাখতে পারো। এটি 1889 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়। খালি পায়ে
খেলে শিবদাস ভাদুড়ির নেতৃত্বে মোহনবাগান দল আইএফএ শিল্ড জয় করে। তাহলে এই যে খেলাটিতে মোহনবাগান দলের তরফ থেকে কে ক্যাপ্টেন ছিল, দলের ক্যাপ্টেন ছিল শিবদাস ভাদুড়ি। তার নেতৃত্বে কিন্তু ব্রিটিশদের হারিয়ে মোহনবাগান দল আইএফএ শিল্ড জয় করে 1911 খ্রিস্টাব্দে। মোহনবাগান দলের এই শিহরণ জাগানো সাফল্য ভারতীয় জাতীয়তাবাদ জাগরণে অনুঘটকের কাজ করেছিল। মানে তোমরা বুঝতেই পারছো যে সেই সময় আমরা এই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কিন্তু অস্ত্র দিয়ে পারবো না, আমরা সব ক্ষেত্রেই তাদের কাছে হেরে যাই। এমন পরিস্থিতিতে যদি খেলাতেও জয় আসে, সেইটাও কত বড় জয় দেশবাসীর কাছে। সৌভিক নাহা রচিত হিস্টোরিওগ্রাফি অফ ক্রিকেট অ্যান্ড ন্যাশনালিজম ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে ভারতীয়দের সঙ্গে শ্বেতাঙ্গদের খেলার বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আশিস নন্দী দ্য টাও অফ ক্রিকেট, রামচন্দ্র গুহ আ কর্নার অফ আ ফরেইন ফিল্ড এবং বরিয়া মজুমদার 22 ইয়ার্ডস টু ফ্রিডম গ্রন্থে খেলাধুলার ইতিহাসের দিকগুলি কিন্তু তুলে ধরেছে। যে বইগুলোর নাম আমি পড়লাম, যে লেখকদের নামগুলো আমি পড়লাম, সেগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। সেগুলো ভিডিওটাকে পজ করে করে বা একটু 10 সেকেন্ড 20 সেকেন্ড একটু পিছিয়ে নিয়ে গিয়ে একটু লিখে রাখতে পারো। 19 শতকের শেষ দিক থেকে খেলাধুলায় একটি বিশ্বজনীন পরিধি গড়ে ওঠে। অলিম্পিক প্রতিযোগিতা এবং খেলাধুলার ক্ষেত্রে বিশ্বব্যাপী উৎসাহের সৃষ্টি হয়। এখানেই শেষ। তোমরা আশা করি ঠান্ডা মাথায় শুনেছো এবং সম্পূর্ণটা বুঝতে পেরেছো। এবং আমি এটুকু বলতে পারি যে তোমরা বই থেকে এই টপিকটা একবারও না পড়ে শুধু এই ভিডিওটি দেখেই তোমরা কিন্তু এই বিষয়ে একটা সুন্দর নোটস লিখতে পারো। তাও আমি বলবো বইটা খুব ভালোভাবে পড়ো, কারণ যে টিচার তিনি যত ভালোই পড়াক না কেন, তিনি কিন্তু আদতে সেই বই থেকেই পড়ান। তাই বলবো খুব ভালো করে বইটি পড়ো, ভিডিওটি ভালো করে দেখো, এবং যদি এই চ্যানেলটিতে নতুন থাকো তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এরকম খুব গুরুত্বপূর্ণ কিন্তু টপিকগুলো এই চ্যানেলে নিয়মিতভাবে আসতে থাকে, যা তোমাদের ভবিষ্যতে পরীক্ষার জন্য খুব সাহায্য করবে। আগামী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেমন খাদ্যাভ্যাসের ইতিহাস, সংস্কৃতি বা শিল্প চর্চার ইতিহাস, যেখানে আমরা সঙ্গীত, নৃত্য, নাটক এবং চলচ্চিত্র নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আশা করছি তোমাদের খানিকটা আমি সুবিধা দিতে পারলাম এই ছোট্ট ক্লাসটির মাধ্যমে। তোমাদের যদি মনে হয় যে কোনো বন্ধুর এই ভিডিওটি থেকে উপকৃত সে হতে পারে, তাহলে তার কাছে কিন্তু ভিডিওটি পাঠিয়ে দিতে পারো। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আবার এর পরের টপিকটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আবার এই চ্যানেলে দেখা হবে।